Hello everyone, I'm Remedios Fernandez and I'm again back with a new video. হ্যালো বন্ধুরা, আমি রেমিডিস ফার্নান্ডেস। আবার আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। সকলের কাছে ক্ষমা চেয়ে নিই, আমি দীর্ঘ অনেক দিন হলো আমি কোনো ভিডিও বানাইনি। আই এম এক্সট্রিমলি সরি ফর আই কুড নট মেক আ ভিডিও ফর আ ভেরি লং টাইম। আজকের ট্রিপ বড়াইপুর থেকে বকখালি, ডে 1। আমি, অহনা আর ওদিকে আমার শ্বশুর শাশুড়ি মিলে আমরা একটি নতুন ব্লগে আজকে আপনাকে সকলকে স্বাগত জানাই। হ্যালো এভরিবডি, ওয়েলকাম অ্যাগেইন টু দ্য নিউ ব্লগ ফ্রম বারুইপুর টু বকখালি। স্টে টিউনড। একদিকে রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড আর অন্যদিকে রয়্যাল এনফিল্ড হিমালয়ান। ঈশ্বরের নাম নিয়ে আজকের ট্রিপটা শুরু করা যাক। বারুইপুর থেকে বকখালি প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি, আর সেই রাস্তা দিয়ে আমরা যাব। প্রথমে ধরলাম বারুইপুর থেকে আমতলার জন্য স্টেট হাইওয়ে। সেদিন প্রায় ভালোই কুয়াশা ছিল, ঠান্ডাও ভালোই পড়েছিল। সেই ঠান্ডার মধ্যেই আমরা গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চললাম আমতলার দিকে। রাস্তাঘাটে লোকজন কম থাকার জন্যই আমরা গাড়িটাও আস্তে আস্তে স্বতঃস্ফূর্তভাবে আমরা এগিয়ে চললাম। এই লোকেশন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুলপিয়ার আশেপাশে। প্রত্যেকটা ভিডিওর মতন এই ভিডিওতেও আমার ক্যামেরাম্যান এবং ট্রাস্টেড গাইড অহনা। অহনা প্রায় প্রত্যেকটা রোড ট্রিপেই নিজের স্টেবিলিটির হাত দিয়ে হাতটাকে এমনভাবেই রাখে, যেটা মাঝে মাঝে আমার মনে হয় গিম্বেলও হয়তো এত ভালো করতে পারবে না। যাক, প্রায় অনেক দিন পরেই চাকরির সুবাদে অনেক জায়গায় যেতে পারিনি, কিন্তু যাক সময় পার করে আমতলার সেই দীর্ঘ জ্যাম কাটিয়ে আস্তে আস্তে করে আমরা এগিয়ে চললাম। সেদিন স্টেট হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে 117 দিয়ে আমরা সোজা এগিয়ে চললাম প্রথমে ডায়মন্ড হারবারের দিকে। ডায়মন্ড হারবার আমাদের প্রথম স্টপেজ। চলে এলাম ডায়মন্ড হারবারের সেই টেনাবেকা ক্রসিং পার করে আমরা এগিয়ে চললাম ডায়মন্ড হারবারের ফেরিঘাটের দিকে। এই রাস্তা আমার জীবনের একটি অতি প্রিয় রাস্তা, আর এই হলো আমার অফিস। এখানে আমি পোস্টিং ছিলাম অ্যাজ অ্যাডিশনাল ট্রেজারি অফিসার। খানিকটা এগিয়ে আমরা দাঁড়িয়ে পড়ব। এটা একটি বিখ্যাত স্পট। জানি না কয়েক বছর আগে এই জায়গাতেই একটি রোড প্রজেক্ট করতে গিয়ে এই অংশটি ধুয়ে গেছিল। কিছুক্ষণ চা ব্রেক দেওয়ার পরে আমরা এবার এগিয়ে চললাম বকখালির দিকে। বারুইপুর থেকে বকখালির ডিস্টেন্স প্রায় 115 কিলোমিটার। আরও একটু তফাৎ এগোতে গেলে প্রায় বলা যেতে পারে 115 কিংবা 118, যাই হোক এরকম আশপাশেই। প্রায় 2.5 ঘন্টার লম্বা জার্নি করে আমরা এগিয়ে গেলাম বকখালির দিকে। কিছু স্টপ নিয়ে হয়তো দেখা যেতে পারে প্রায় বাইকের সময় লাগলো 3 ঘন্টা। সেদিন রাস্তা যানজট কম থাকার জন্য আমরা খুব স্মুথভাবেই আমরা এগিয়ে যেতে পারলাম। ডায়মন্ড হারবার পার করার পরে আমরা নেক্সট স্টপ হবে নামখানা থেকে আমরা যে এগিয়ে যাব একটা নদী পার করতে হবে। সেই নদী পার করেই আমরা এগিয়ে যাব বকখালির দিকে। আমার অন্যান্য ভিডিওর মতন এই ভিডিওতে কিন্তু আমি কোনো সাউন্ড ক্লিপ ব্যবহার করব না। হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু সাউন্ড ক্লিপ নিয়ে একটা অনেক বড় প্রশ্ন আছে। যখনই আমি ভিডিও তৈরি করি বা যখনই আমরা ভিডিওর একটা আমরা ফ্রি ভিডিও ডাউনলোড করি বা যে কোনো একটা ফ্রি আমরা উইথাউট এনি কপিরাইট মিউজিক ডাউনলোড করি, আপলোড করা কিছুদিন পরেই দেখা যায় যে দিস মিউজিক ইজ সাবজেক্টেড টু কপিরাইট। যাক, আমরা একটা ইন্ডিকেশন পেলাম যে বকখালি এখনও প্রায় 26 কিলোমিটার দূরে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমি নামখানায় ঢুকে পড়েছি, আর কিছুক্ষণ পরেই নামখানা ফেরিঘাটের রাস্তাও আলাদা হয়ে যাবে, আর কিছুক্ষণ পরেই নামখানা ব্রিজটাও চলে আসবে। রাস্তা কিন্তু সত্যি অপূর্ব করেছে। থ্যাঙ্কস
to the state government and the central government for the wonderful project. খুব বেশি দিন আগেকার কথা নয়, মেবি 10 বছর। 10 বছর আগে যখন আমি এখান থেকে প্রথমবার বকখালি গেছিলাম, তখন রাস্তাঘাটও এরকম ছিল না, আর আমার বাইক নিয়ে যাওয়ার সৌভাগ্যও হয়নি। আমার মনে আছে প্রায় নামখানা স্টেশন থেকে নেমে আমাকে অনেকটা পথ হেঁটে পার হয়ে আমরা ভ্যান ধরে তারপরে আমরা পৌঁছেছিলাম ফেরিঘাট। ফেরিঘাট থেকে 50 পয়সা দিয়ে নৌকা পার করে আমরা চলে গেছিলাম অপর দিকে। বলতে বলতে আমরা এখন উঠে পড়েছি নামখানা ব্রিজের উপরে। এই ব্রিজটি হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে। এই ব্রিজটি এই এই দ্বীপকে অন্য দ্বীপের সঙ্গে যোগ স্থাপন করেছে। অপূর্ব একটি প্রজেক্ট। আমাদের স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টেরই জয়েন্ট কোলাবোরেশনই এগুলো হয়েছে। অ্যান্ড আই মাস্ট সে দ্যাট দিস রোড ইজ ভেরি স্প্লেন্ডিড। আমার মনে আছে যখন আমরা পার করে ওই পারে গেছিলাম, ওই পার থেকে একটা বাসে করে আমাদেরকে যেতে হয়েছিল বকখালির সেই সি বিচের জন্য। কিন্তু এইবারে এই হাতানিয়া দোয়ানিয়া নদীকে এইভাবে একটা ব্রিজে পার করে যে আমরা এপার থেকে ওপারে যাব, সত্যি কল্পনারও একটি অতীত। ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আজকে কত কিছু জিনিস যেন সফলভাবে হয়ে গেছে, আর এই ব্রিজের হাত ধরেই এই অঞ্চলের কিন্তু একটি আর্থিক উন্নতিও কিন্তু হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা মানুষ আজকের দিনে এই ব্রিজের জন্য কিন্তু উপকৃত হয়েছে। বলতে বলতে আমরা চলে এসেছি বকখালির এই অংশে। সেই গ্রামের রাস্তা কিন্তু নেই, রাস্তা যথেষ্ট চওড়া হয়ে গেছে, আর ন্যাশনাল হাইওয়ে ধরে যেন একদম সেই নদীর সেই শেষ প্রান্তে আমরা চলে গেছি। একদম শেষে রয়েছে দ্য গ্রেট বে অফ বেঙ্গল, বা হিন্দিতে বলতে গেলে বাঙ্গাল কি খাড়ি। সত্যি বঙ্গোপসাগরের যে আমি যে পৌঁছতে পারছি, শুনেই একটা দারুণ অ্যাডভেঞ্চারের মতন ভাব লাগছে। ভাবতেও পারলাম না যে কখন প্রায় চালাতে চালাতে আমি 115 কিলোমিটার রাস্তা আমি পার করে এলাম। সত্যি মাঝে মাঝে যেন মনে হয় এই ট্রিপ করে যেন আমি আমার নিজের ব্যাটারিকে যেন আমি চার্জ আপ করছি। সত্যি I must say that traveling is a medicine for the soul. যারা কলকাতার দিক থেকে এখানে আসতে চাইছেন তাদের জন্য একটাই কথা বলবো, আপনারা ন্যাশনাল হাইওয়ে 117 ধরে গাড়ি করে, বা যদি বাইকে আসতে চান আপনারা বাইকেই আসতে পারেন, বা ধর্মতলা থেকে যে বকখালির যে বাস সার্ভিস চলে ওই বাস সার্ভিসেও আপনারা আসতে পারেন, বা আরেকটা অপশন হচ্ছে ট্রেনে করে আপনারা শিয়ালদা সেকশন থেকে নামখানা স্টেশন পর্যন্ত আসবেন, তারপরে টোটো করে আপনারা এই অংশে চলে আসতে পারেন। ইটস ভেরি ইজি নাও। যাক, গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে আমিও প্রায় বকখালি ঢোকার মুখে। কোনো কিছু যেন সময়ের কালে কখনো স্থির থাকে না। আজ থেকে 10-12 বছর আগে যখন আমি বকখালিতে এসেছিলাম, আমি কখনো ভাবতেও পারিনি যেখানে এতগুলো বসতি তৈরি হয়ে যাবে, জায়গাটা এত পরিবর্তন হয়ে যাবে, এতগুলো হোটেল লজ তৈরি হয়ে যাবে, আমি কখনো ভাবতেও পারিনি। সত্যি ভেবে অবাকও লাগছে, আবার মনে কৌতূহলও হচ্ছে। এগুলো কি সব কিছুই আমাদের প্রকৃতির ভারসাম্যকে আমরা মেনে চলেছি, নাকি কোথাও বকখালির আগের ঐতিহ্য হারিয়ে গেছে হয়তো সেই ঝাউবন, হারিয়ে গেছে হয়তো সেই নিস্তব্ধতা। দেখা যাক। সো উই হ্যাভ ফাইনালি রিচড আ হোটেল। তো আমরা এখন আমাদের হোটেলে পৌঁছে গেছি, একটু আগে আমাদের লাঞ্চটাও করে নিয়েছি, আর এখন বেরোচ্ছি। আমরা এখন যাব ফ্রেজারগঞ্জের দিকে, হেনরি আইল্যান্ড থেকেই কোথায় যাই। আমি এখানে 10 বছর পরে এসেছি, আর দেখা যাক, লেটস কিপ অন এক্সপ্লোরিং। বকখালিতে এখন প্রচুর হোটেল, যে কোনো জায়গাতেই আপনারা নিজের পছন্দ মতো নিজের বাজেট ফ্রেন্ডলি হোটেল পেয়ে যাবেন। 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে, ভেরি কাপল ফ্রেন্ডলি অলসো, অ্যান্ড বেস্ট ফর দ্য ফ্যামিলি অ্যাজ ওয়েল। ভাতের হোটেল, খাবারের হোটেলও আপনারা পেয়ে যাবেন। যাক, যেহেতু সময়টা নষ্ট হয়ে গেছিলো, আমরা
ফ্রেজারগঞ্জের দিকে ঘোরার ইচ্ছে প্রকাশ করে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ফ্রেজারগঞ্জের দিকে। কোনো প্ল্যান নেই, কোনো কিছুই নেই, যেটা একটা অজানা রাস্তায় আমরা ছুটে চলেছি। হাতে রয়েছে গুগল ম্যাপ, আর হাতে রয়েছে সেই ওনার ডিরেকশন দেওয়ার গাইডলাইন্স। সেই ধরে অচেনা একটা রাস্তায়, অচেনা একটা লক্ষ্যে আমরা এগিয়ে চললাম। দেখে যাচ্ছি সেই ম্যাপ, দেখে যাচ্ছি সেই রাস্তা। গুগল ম্যাপসই যেন আমার একমাত্র ভরসা। বিশ্বাস করুন, অনেকে অনেক কিছু প্ল্যান করে ট্রাভেল করে, আমি কোনো প্ল্যান করে আমরা ট্রাভেল করি না। আমরা ট্রাভেল করি সেই অংশটাকে দেখার জন্য যেখানে হয়তো কেউ যায় না, যেখানে মন চায়। আর যেটা মন চায় আমাদেরকে সেখানেই যেতে হয়। কি ঠিক না ভুল? হোটেল থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ফ্রেজারগঞ্জের সি বিচের দিকে। এটাই সেই ফ্রেজারগঞ্জের সি বিচ। একটু এগিয়ে গেলে এখানে বলা হয় এটাকে কেউ ফ্রেজারগঞ্জ সি বিচ বলে, এবং একটু গেলে জয়া বিচ বলে, আবার একটু এগিয়ে গেলে হচ্ছে এডওয়ার্ড পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে যেখানে বলা হয় বকখালি সানসেট ভিউ। আগের যে অংশ দেখতে পাচ্ছি নৌকাগুলো আছে সেগুলোকে ক্রিক বলা হয়। এই জায়গাটার নাম হচ্ছে এডওয়ার্ড ক্রিক। এখান থেকেই প্রায় নৌকাগুলো মানে আমরা বা জাহাজগুলো কলকাতার দিকে আমরা যাই। এইগুলো দূরে দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে উইন্ডমিল। বকখালিতে এককালে উইন্ডমিল ফার্ম ছিল। এই উইন্ডমিলগুলো সম্প্রতি যে আমফান ঝড় হয়েছে, সে আমফান ঝড়ের পর থেকেই ক্ষতিগ্রস্ত, এবং এগুলোর কোনো মেরামত করা যায়নি। আমরা এখন যেখানটায় আছি এটা হচ্ছে সেই ফ্রেজারগঞ্জে ফ্রেজার সাহেবের একটা বাংলো ছিল। সেই বাংলোর ধ্বংসাবশেষ। দূরে আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং ইন্ডিয়ান নেভির ফ্ল্যাগ। যেহেতু এটা একটি বর্ডার এরিয়া, সো this is the last spot of the day. So this is Frezerganj, or in local language Frezerganj. So this place has got a very deep history. It is named after Sir Andrew Fraser. অ্যান্ড্রু ফ্রেজার এখানে 1903 সাল থেকে 1908 সালে ভারতের তথা পশ্চিমবঙ্গের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। বলা হয় এই জায়গাটি উনিই খুঁজে বার করেছিলেন, আর উনি এখানে একটি বাগান বাড়ির মতন বাড়ি করেছিলেন। যাক, বাড়ি তো আর নাই, কিন্তু রয়ে গেছে ধ্বংসাবশেষ। যাক, আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। রেখে গেলাম কিছু ক্লিপ। এই ক্লিপ আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। এই ভিডিও করতে করতে আমি ভাবলাম যে সত্যি আমাদের জীবনটা কতটা বৈচিত্র্যহীন টাইপের। ঠিক বৈচিত্র্যহীন বা বিচিত্রহীন বলাটা ঠিক কেমন যেন লাগে। আচ্ছা, ভাবুন তো দেখি, আমরা জীবনে কত কিছুই না করি, কত কিছুই না আশা দেখি, কত কিছুই না স্বপ্ন দেখি, কিন্তু সব কিছু কি আমরা করতে পারি? সময়ের কালের নিয়মে সব কিছু যেন হারিয়ে যায়, রয়ে যায় যেন মানবের মনে যে জায়গাটা আমরা করে থাকি সেটাই। যাক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর অতিবাহিত না করে প্রথম দিনের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। পরের ক্লিপে আবার আসবো আমার দ্বিতীয় দিনের ভ্রমণের কাহিনীটা নিয়ে। আপনারা দেখতে থাকুন আর আমাকে সাপোর্ট করতে থাকুন। Thank you everyone for watching my video, and please like, comment and subscribe to my YouTube channel for new videos and updates. Thank you everybody. Thank you for supporting me. এতদিন আমি কোনো ভিডিও দিইনি, কিন্তু ভিডিও না দেওয়া সত্ত্বেও আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে গেছেন, যেভাবে আমার চ্যানেলের পাশে থেকেছেন, সেটার জন্যই আমি উৎসাহিত হয়ে আবার আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের দিনটা এখানেই শেষ হোক, আর আপনাদের দিনটাও যেন শুভ হোক। থ্যাংক ইউ, বাই বাই।